মাদ্রাসার শিক্ষার্থী এবং তাদের যে অবদান, তাদের যে স্টেক, এইটুকু স্বীকার করতে যেন আমাদের অনেক নানান রকম আপত্তি, এই জায়গাটাতে আমরা অনেক বেশি বৈষম্যের শিকার হতে শুরু করলাম। আমি আমার পূর্ববর্তী বক্তার একটা পয়েন্ট নিয়ে কথা বলে শেষ করব। আমার ভাই বলছিলেন যে মাদ্রাসা শিক্ষার্থীদের স্কিল আপ কিভাবে করা যায়, তাদেরকে আপলিফট কিভাবে করা যায়, একটু তাদের স্কিল নিয়ে কাজ করা যায় কিনা, তাদেরকে আরেকটু মেইন স্ট্রিমিং করা যায় কিনা। এটা আসলে খুব ভালো চিন্তা। কিন্তু আমি যদি একটু, যেহেতু আমরা এখানে একটা বড় পরিসরে কথা বলছি এবং রাষ্ট্রের জায়গা থেকে কথা বলছি, নাগরিকের জায়গা থেকে কথা বলছি, আমি যদি একটু ভিন্নভাবে দেখি বিষয়টা। আপনি যদি মিডল ইস্টের দিকে তাকান, এখন মোস্ট ডিজায়ার্ড যে জবগুলা, সেগুলোতে সবাই মাদ্রাসার, বিশেষ করে ইমাম, খতিব, একদম প্রথম সারির যারা নাগরিক বলে সেখানে বিবেচিত হন, সেখানে কিন্তু ইমাম খতিবদের জায়গায় মাদ্রাসা শিক্ষার্থীরা আছেন। অর্থাৎ বেসরকারিভাবে, নিজস্ব প্রচেষ্টায়, প্রাইভেটলি অনেক মাদ্রাসা শিক্ষার্থীরা কিন্তু মধ্যপ্রাচ্যে বেশ ভালোভাবে প্রতিষ্ঠিত। কিন্তু একই জায়গা থেকে আমি যখন এই প্রশ্নটা করি, আমার যে স্কিল আমার প্রতিষ্ঠান আমাকে দিচ্ছে, এই রাষ্ট্র কি সেই যোগ্যতাটুকুর স্বীকৃতি আমাকে দিতে চায়? একদম সংক্ষেপে আমি শেষ করছি। এই স্বীকৃতি দিতে যেই জায়গাটায় 2006 সালে বিএনপি সরকারের আমলে আমরা আটকে গিয়েছিলাম, এবং সেই আটকানোর কারণে, শোকরানা মাহফিলের কারণে শেখ হাসিনা যেমনি ভাবে সুযোগ নিয়েছিল, আজকে শিক্ষামন্ত্রী সেই 2001 থেকে 6 সালে আবার ফিরে গিয়ে 4 দলীয় জোট সরকারের আমলে যে ডেডলক সিচুয়েশন তৈরি হয়েছিল কওমি মাদ্রাসা স্বীকৃতির সনদ নিয়ে, সেই ডেডলক সিচুয়েশনে ফিরে গেছেন। কিভাবে? আমরা বলেছি যে আমাদের যতটুকু মাদ্রাসা শিক্ষার্থীদের যতটুকু যোগ্যতা আছে, ততটুকু স্বীকৃতি তাদেরকে দেয়। তারা আরবি ভাষায় যোগ্য হয়, তারা ইসলামিক স্টাডিজে যোগ্য হয়, তারা ইমাম খতিব হতে পারে, তারা মিডল ইস্টের বিভিন্ন জায়গায় গিয়ে তাদের চাকরি একদম সর্বোচ্চ সম্মানের সাথে তাদের চাকরি নিশ্চিত করতে পারে। এই জায়গায় স্টেটের ভূমিকা কি? এই জায়গায় স্টেটের কোঅর্ডিনেশন কোথায়? আমরা কি এই প্রশ্নটা করতে পারি না? 24 পরবর্তী সময় আবারও তো আমরা সেই জায়গায় ফিরে গেলাম, যেই জায়গায় 2006 সালে বিএনপি সরকার আমাদেরকে বিভিন্ন শর্তের বেড়াজালে আবদ্ধ করে কওমি মাদ্রাসার স্বীকৃতির সনদ দেয় নাই। এবং সেই সময়ে বিএনপি সরকারের এই ডেডলক সিচুয়েশনের কারণে, এই ভুয়া শর্তের কারণে 2018 সালে যখন শেখ হাসিনা শোকরানা মাহফিলের নামে আমাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চেয়েছে, সেই সুযোগ কিন্তু বিএনপি সরকার করে দিয়েছিল। আজকে যখন শিক্ষামন্ত্রী বলেন যে কওমি মাদ্রাসার শিক্ষার স্বীকৃতি দিতে হলে এই শর্তাবলী পূরণ করতে হবে, আমরা তো আবার সেই 2006 সালের সেই সমস্ত অপলাপের পুনরাবৃত্তি শুনতে পাই। অতএব রাষ্ট্রকে যদি আমরা সংস্কারের জায়গায় আসলেই চিন্তা করতে চাই, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে যদি আমরা আসলেই মেইন স্ট্রিমে আনতে চাই, তাহলে এই বৈষম্যগুলো দূর করতে হবে। তাদের যতটুকু যোগ্যতা আছে, সেই যোগ্যতার রিকগনিশন তাদেরকে দিতে হবে। এতে করে স্টেটেরও অনেক ফায়দা হবে। আমি এটা বলে আমার বক্তব্য শেষ করব। স্টেটের ফায়দাটা কি? অন্তর্বর্তী সরকারের সময় আমি পার্সোনালি আমার পেশাগত জায়গা থেকে আরবি ভাষা নিয়ে কেমব্রিজের সাথে কাজ করছি, সিলেবাস কারিকুলাম ডেভেলপমেন্ট নিয়ে। তো সেই জায়গা থেকে আমি পড়াশোনা করেছি আল আজহার বিশ্ববিদ্যালয়ে। তো আমার এক্সপার্টাইজের জায়গায় আমি ইন্টারিমের সময়ে আমাদের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে যে বিএমইজি আছে, সেখানে আমি একটা প্রস্তাব করি, একটা মানে অফিসিয়ালি আমি একটা প্রপোজাল দিই যে আমাদের বাংলাদেশ থেকে যে লেবাররা মিডল ইস্টে যাচ্ছে, যেহেতু মাদ্রাসা শিক্ষার্থীরা আরবি ভাষায় দক্ষ, অতএব তাদের জন্য একটা কর্মসংস্থান হবে। এবং বাংলাদেশে যারা মিডল ইস্টে যাচ্ছে যেসব শ্রমিকরা, তাদেরকে ব্যবহারিক আরবিটা, কনভারসেশনের জন্য যতটুকু আরবি প্রয়োজন, ততটুকু আরবি শেখানোর জন্য আপনারা একটা ব্যবস্থা করে দেন। খোঁজ নিয়ে আমরা যেটা দেখলাম যে বাংলাদেশে যে টিটিসি গুলো আছে, শতাধিক টিটিসি, যেখানে অন্যান্য অনেক ভাষা শেখানো হয়, কিন্তু বাংলাদেশের 70% রেমিটেন্স যে মিডল ইস্ট থেকে আসছে, সেই মিডল ইস্টের আরবি ভাষা শেখানো হয় না। মানে এইটা হচ্ছে আমাদের রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর অবস্থা। তো আমরা